নমস্কার, ফ্যাক্টস বাংলায় সবাইকে স্বাগত। আজকে একটা অন্যরকম একটা টপিক নিয়ে ভিডিও নিয়ে আলোচনা করতে এসে গেছি। আজকে কোনো ফ্যাক্ট নিয়ে কথা বলবো না। আজকে আমি আমার রিয়েল লাইফ একটা এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলবো যে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। তার থেকে আমি কি শিখলাম এবং আমার একটা প্রত্যাশিত যে আমার ওইটা হয়ে যাবে, কিন্তু তারপরেও আমার হয় না এবং এরপরে আমি কতটা ভেঙে পড়েছিলাম বা কী করেছিলাম সেটা নিয়ে আমি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে কথা বলতে চলে এসেছি। নমস্কার, আমি সৌম্যদীপ চৌধুরী। আমি একজন জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট। তোমরা সবাই জানো যে আমি একজন পার্শিয়াল ড্রপার, যে আমি কলেজেও পড়ছিলাম, আবার আমি তার পাশাপাশি নিটও দিয়েছিলাম এবং ডাব্লিউবিজেই দিয়েছিলাম ফর বেটার ব্রাঞ্চেস। এবারে আমি দেখলাম যে আমি ইডাব্লিউএসটা কি? ইডাব্লিউএস হলো ইকোনমিক্যালি উইকার সেকশন। ইকোনমিক্যালি উইকার সেকশনের কী কী ক্রাইটেরিয়া আছে? ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্রাইটেরিয়া আছে যে তোমার কোনো এগ্রিকালচারাল ল্যান্ড থাকা যাবে না, তোমার বাড়ি হতে হবে 900 স্কোয়ার ফিটের মধ্যে এবং 900 স্কোয়ার ফিটের কম, এবং তোমার বাবার বার্ষিক 8 লক্ষ টাকা ইনকামের চেয়ে কম হতে হবে। এবং সেই জন্যই আমি ডাব্লিউবিজের ফর্ম ফিল আপের সময় আমি ইডাব্লিউএস সার্টিফিকেট করেছিলাম, নাহলে আমি করতাম না। এবারে আমি বলতে চাইছি যে আমি একজন জেনুইন ক্যান্ডিডেট। এরকম তোমরা শুনেছো হয়তো যে অনেক সময় আমিও ছোটবেলায় শুনেছি যে জেনুইনরা নাকি পায় না, জেনুইনরাও নাকি এরকম সুযোগ সুবিধা পায় না। আমি ইউটিউবে বিভিন্ন কমেন্টে আমি দেখেছিলাম, কিন্তু আমি নিজে কোনোদিন প্রত্যক্ষ করিনি, কারণ আমি ভেবেছি যে হয়ে যায়, ওইসব যারা বলছে তারা সত্যিকারের মিথ্যে কথা বলছে। কিন্তু আমি এবছর যেটা ফেস করেছি, আমি তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না এবং আমার মনে হয় যে এটা আমার ফেলিওর নয়, একজন সিস্টেমের ফেলিওর। চলো শুরু করা যাক ভিডিওটা। সেটা হলো যে আমি প্রথম ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য আমি অনলাইনে দেখলাম কী কী করতে হবে। এবার বললো যে তোমার বাড়ির যে নিকট কাউন্সিলর, সেই কাউন্সিলরের কাছে যেতে হবে। আমি কাউন্সিলরের কাছে গেলাম এবং আমাদের 101 নম্বর ওয়ার্ড, সেখানে কাউন্সিলরের কাছে গেলাম। কাউন্সিলর বললেন যে এরকম একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে। সেখানে তোমাদের সমস্ত ডিটেলস, তোমার বাবা মায়ের নাম, ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস তোমরা দিয়ে দেবে এবং সেটা নিয়ে একটা চিঠি লেখো। এবারে আমি চিঠিটা লিখলাম এবং প্রথমবারই সেটা রিজেক্ট হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কেন রিজেক্ট হয়ে গেল। এবং তারপরের দ্বিতীয় যে চিঠিটা লিখলো, এবার দ্বিতীয় যে চিঠিটা লেখার পর বললো যে ঠিক আছে, আমরা ভেরিফাই করে দেখছি, ভেরিফাই হয়ে গেলে তোমাকে জানানো হবে। তুমি আজকে বললো জানানো হবে। এবার 1 সপ্তাহ হয়ে গেছে, আর জানাচ্ছে না। এবারে আমি গেলাম, গিয়ে বললো যে উনি তো তখন ওনাদের এক অ্যাসিস্ট্যান্ট ছিল, বললো যে উনি তো নেই, ওনার কিছু অসুস্থতা আছে, সোমবার এসো। আমি গেছিলাম শনিবার, এবার সোমবার এসো। এবার আমি সোমবার গেলাম, এবার সোমবার গিয়ে দেখলাম যে উনি আসেননি এবং উনি বললেন যে ওই অ্যাসিস্ট্যান্টই, উনি বললেন বুধবার এসো। এবার বুধবার গেলাম, হলো না। এবার বুধবারেও ওই অ্যাসিস্ট্যান্টটাই বললেন শনিবার এসো। এইভাবে প্রায় 1 মাস আমাকে দিয়ে ঝোলালো জিনিসটাকে। মানে প্রতিবার যেতাম এবং হ্যারাস হতাম, প্রতিবার। মানে এটা হলো এক ধরনের হ্যারাস করা, যে যেহেতু তুমি ফ্রিতে কিছু পাওয়ার চেষ্টা করছো, তোমাকে হ্যারাস করা হবে। এটা হলো বিষয়। তোমাকে ফ্রিতে কিছু পাওয়ার চেষ্টা করলে তোমাকে হ্যারাস করা হবে। যাই হোক, আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো যেহেতু ফ্রিতে কিছু করতে হবে, আর বুঝতেই তো পারছো এটা পশ্চিম বাংলা, এটা তো আর অন্য কোনো রাজ্য নয়, এটা পশ্চিম বাংলা, তাই সহজে সব কিছু হবে না। সহজে একজন জেনুইন ক্যান্ডিডেটরাও সঠিক বিচার পাবে না বা সঠিকভাবে সব কিছু করতে পারবে না। এবং আমার মনে হলো যে ঠিক আছে, ওয়েট করা যাক। ওয়েট করলে প্রায় 1 মাস কেটে গেল। তারপরে একদিন কাউন্সিলর এসলেন, কাউন্সিলরের কাছে গেলাম। কাউন্সিলরের কাছে উনি একটা চিঠি দিয়ে দিলেন যে চিঠি দিয়ে দিলেন এবং আমি সেই চিঠিটা নিয়ে বাড়ি চলে এলাম। যে চিঠিটা নিয়ে বাড়ি চলে এলাম, উনি বলে দিয়েছিলেন যে 10 থেকে 15 দিনের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে তোমাকে খাদ্য ভবনে গিয়ে এই চিঠিটা আর যে সমস্ত ডকুমেন্ট তুমি করেছিলে, বলে রাখি যে আমি আগে অনলাইনে যে অ্যাপ্লাইগুলো করতে হয় ইডাব্লিউএস এর জন্য, সেটা আমি সব কিছু করেছিলাম। সব কিছু আমি সাইবার ক্যাফে থেকে করিয়ে এনেছিলাম এবং আমার মনে হয় যে তখন সেবারে সাইবার ক্যাফে 120 টাকা নিয়েছিল। 120 না 140 টাকা মতো নিয়েছিল প্রিন্ট আউট করতে। পুরো সব কিছু করতে 140 টাকা নিয়েছিল। 100 টাকা হলো ওদের ফিস, আর 40-50 টাকা মতো এতে নিয়েছিল। যাই হোক, সেম নিয়েছিল। এবারে আমি ভাবলাম যে ঠিক আছে, আমাকে বৃহস্পতিবার দিয়েছিল। এবারে আমি ঠিক করলাম যে ওটাকে শুক্রবারই আমি যাব, খাদ্য ভবনে গিয়ে জমা দেবো, সমস্ত ডকুমেন্ট জমা দেবো, সমস্ত ডকুমেন্টের জেরক্স জমা দেবো, আর আমাকে ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিছুদিনের মধ্যে দিয়ে দেবে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে আমার জন্য একটা অপ্রত্যাশিত একটা অপেক্ষা করছে। আমার জন্য অপ্রত্যাশিত, যেটা আমার কাছে সত্যিই বড় অপ্রত্যাশিত ঘটনা, সেটা আমার জীবনে অপেক্ষা করছে আরকি। এবার শুক্রবার দিন আমি আমার বাবার সাথে এসপ্ল্যানেডে নামলাম। এসপ্ল্যানেড থেকে খাদ্য ভবনে গেলাম। খাদ্য ভবনে গিয়ে প্রথমেই একদম একদম শকড। প্রথমেই শকড, কারণ ওখানে যিনি বসেছিলেন উনি বললেন যে আজকে হবে না, ওটা বুধবার আসতে হয়। ওই সমস্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়ার এতে বুধবার আসতে হয়। আমি বললাম ঠিক আছে, যেখানে জমা দিতে হয় এরকম ওই ডাক্তারদের চেম্বারের মতো এরকম খোপ করা আছে। সেখানে গিয়ে বিভিন্ন তোমাকে কোন পুলিশ স্টেশন দেখতে হবে, সেই পুলিশ স্টেশন অনুযায়ী তোমাকে ওখানে সাবমিট করতে হবে। এবারে আমি পুলিশ স্টেশন অনুযায়ী আমি আমার বাবা গেছিলাম। এবারে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলো, প্রায় 1 ঘন্টা ধরে বসিয়ে রাখলো।
তা বসেই রাখলো না, ভুল বলা হলো, দাঁড়িয়ে থাকলাম আমরা। একজন বসার জন্য কেউ নেই। যাই হোক, তারপরে একজন অফিসার, তিনি মহিলা, তিনি এলেন হাঁটতে একদম হিরোদের মতো এলেন। হিরোদের মতো এসে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "ম্যাম এরকম ব্যাপার, আমি জমা দেবো? এটা আপনাদেরই কাউন্টার?" কারণ বলল যে, "কোন পুলিশ স্টেশন?" আমি বললাম, "এই পুলিশ স্টেশন।" বলল যে, "ঠিক আছে দাঁড়ান।" তারপরে দেখলাম যে উনি যে বয়স কত হবে ওই মহিলার? প্রায় ওই ৪০-৪৫ বছর বয়স হবে বা ৫০, হার্ডলি ৫০ বছর বয়স হবে। উনি একটা সিগারেটের প্যাকেট নিয়ে উনি বাইরে গেলেন। তারপরে উনি ০.৫ ঘন্টা পর আবার ফিরলেন। মানে সিগারেট খেতে গেছিলেন। যাই হোক, আমার দেখার দরকার নেই কি করতে গেছিলেন। সে গেলেন। এবারে আমি বললাম, ১ম এ তো উনি কথাই বললেন না। ১ম এই উনি এসে বললেন যে, ও যে হবে না, কারণ তুমি ওখানে সাবকাস্ট লেখোনি। এবারে আমি বললাম, আমি কাউন্সিলরের চিঠি দেখালাম যে ওখানে কাউন্সিলর আগেই মেনশন করে দিয়েছে যে সাবকাস্ট লিখে দিয়েছে আমি ব্রাহ্মণ। এবং সেখানে সে ওখানে আটকাতে পারল না। তখন সে কি করল? একটা অদ্ভুত বুদ্ধি খেলল। অদ্ভুত বুদ্ধি। মানে আ কাজ করতে মানে সে যদি চায়, ওই অফিসার যদি চায় যে তোমাকে আটকাবে, তো কারোর বাবার ক্ষমতা নেই যে তোমাকে ওই সার্টিফিকেট পাওয়ানো যায়। এবং উনি ১ম থেকেই উনি খারাপ ব্যবহার করছিলেন এবং ১ম থেকেই নন কোঅপারেটিভ মুডে উনি আচরণ করছিলেন। উনি কোনদিন আমাদের সাথে কোঅপারেটিভ বা কোনো সময়, যতক্ষণ আমরা ছিলাম, কোনো সময় উনি কোঅপারেটিভ মুডে আচরণ করেননি। সবসময় নন কোঅপারেটিভ মুডে আচরণ করেছিলেন। এবং আমরা তাকে যাই জিজ্ঞাসা করছি উনি বলছেন, "এটা হবে না, এটা ভুল, এটা এই।" এবং আমি যতবার তাকে জেনুইন দেখাচ্ছি যে, "হ্যাঁ, এটা আমার আধার কার্ড, এটা আমার আধার কার্ড আর এটা আমার আধার কার্ডের জেরক্স।" উনি বলেছেন, "না, আধার কার্ড ভুল।" তারপরে আমি বললাম যে, "হ্যাঁ, আধার কার্ডের এই নিন।" তখন সেটা ভেরিফাই করল। তারপরে ও দেখলো যে আধার কার্ডের তখন বলছে অন্যটা ভুল। এবং সাথে সবকিছু মানে উনি করতে চাইছিলেন না। বেসিক্যালি হলো উনি করতে চাইছেন না। উনি কাজটা করতেই চাইছেন না। কারণ যেহেতু ব্যাপারটা হচ্ছে আমি ফ্রিতে, আমার কোনো মানে টাকা আমি দিইনি। এজন্য ফ্রিতে আমি করতে চেয়েছি। এবং তারপরে আমাকে এমন কয়েকটা ডকুমেন্টের নাম বলল, মানে ডকুমেন্টস সাবমিট করতে বলল, যেটা আমার পক্ষে প্রায় কারণ ওই কাউন্সিলরের চিঠিটা ১০-১৫ দিন ভ্যালিড। বলল ১০-১৫ দিন ওয়ার্কিং ডেজ এর মধ্যে ভ্যালিড। এবং ওই ১০-১৫ দিনের মধ্যে আমাকে বাকি সমস্ত আইটিআর ফাইল করা থেকে শুরু করে আরো অনেক কিছু। তারপরে বিগত ১ বছরের ৫ বইয়ের আপ টু ডেট এর জেরক্স, তারপরে আরো কি সব বলল। যে এত ডকুমেন্টস আমি জীবনে কোনোদিন ইডব্লিউএস সার্টিফিকেট একটা বের করতে হবে, তার জন্য এতগুলো ডকুমেন্টস লাগে, আমি জীবনে কোনোদিন শুনিনি। কোনো ইউটিউব চ্যানেল বলেনি, কোনো ChatGPT অব্দি বলতে পারেনি। ইউটিউব চ্যানেল নয় ভুল বলে, কিন্তু ChatGPT তো আর ভুল বলবে না। ChatGPT অব্দি কোনোদিন বলতে পারেনি যে এতগুলো ডকুমেন্ট সাবমিট করতে হবে বা এতগুলো বুঝতে পারলাম যে উনি হ্যারাস করার চেষ্টা করছিলেন আরকি। মানে উনি করতে চাইছেন না। এবং অত্যন্ত খারাপ ব্যবহার। মানে একটা স্টুডেন্ট গেছে, সেই স্টুডেন্টটা কথা বলতে গেছে যে তবে সেটা তো তার জন্য তো সে ওই জন্যই তো ওখানে বসেছে। আমার প্রশ্নটা হচ্ছে সে তো ওই জন্যই ওখানে বসেছে। সে তো টাকা পাচ্ছে ওর জন্য। এরকম নয় যে উনি বিনা পয়সায় করছেন। ওনাকে সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে। তাই বলে উনি করছেন। এরকম নয় উনি দয়া করছেন। ওনার ওটা করার ডিউটি। কিন্তু উনি করবেন না, সেটা ওনার ব্যাপার। উনি করছেন না। যাই হোক, আমার দরকার, আমি গেছি। ওইজন্য আমাকে পোলাইটলি কথা বলতে হবে। এবং আমার বাবাও অনেক রিকোয়েস্ট করলেন। আমার বাবার সাথে তো অকথ্য বাজে ব্যবহার। আমার সাথে তো বাজে ব্যবহার করেছেনই, আমার বাবার সাথেও অত্যন্ত খারাপ ব্যবহার করলেন। এবং উনি লাস্টে আমার কোনো কথার কোনো প্রশ্নের উনি উত্তরই দেন না। আমি জিজ্ঞাসা করলাম যে, "এতগুলো ফাইল আমি ১০-১৫ দিনের মধ্যে বানাবো কি করে? আমাকে একটু টাইম দেওয়া হোক।" বলছেন যে, "না, তাহলে তুমি কোথা থেকে বানাবে সেটা তোমার ব্যাপার, নাহলে তোমার ইডব্লিউএস ভ্যালিড হবে না।" এবং মানে তখন পুরো মনটা ভেঙে গেল। কারণ আমি যেখানে ভাবছিলাম যে আমি জেনুইন ক্যান্ডিডেট, এরকম নয় যে আমি চুরি করে করছি, আমি দুর্নীতি করেছি। আমি জেনুইন ক্যান্ডিডেট, আমি কেন ইডব্লিউএস ক্লেম করতে পারব না? ইডব্লিউএস সার্টিফিকেট আমি কেন পাবো না? আমি ইডব্লিউএস কেন ক্লেম করতে পারব না? ইকোনমিক্যালি উইকার সেকশন আমি কেন ক্লেম করতে পারব না? আমার কি অপরাধ? আমি সেগুলো ওনাকে বোঝাতেই পারলাম না। এবং লাস্টে আমার মাথা নিচু করে আমাকে বেরিয়ে আসতে হলো। কারণ আমি জেনুইন ক্যান্ডিডেট হয়েও আমাকে মাথা নিচু করে বেরিয়ে আসতে হলো। কি সমাজ আমি, কি বঙ্গে বাস করছি। এবং তারপর থেকে মানে পশ্চিমবঙ্গের এই সরকারের উপর আমার চূড়ান্ত মানে চূড়ান্ত ক্ষোভ এবং মানে তার প্রতি যেটুকু বিশ্বাস ছিল সেইটুকুও উঠে গেছে আমার তাদের প্রতি। কারণ তারা যে সমস্ত নোংরা মানসিকতা দেখালো, একজন অফিসার সে জানেনই না যে একজন স্টুডেন্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আসলে উনি জানেন যে উনার সরকারি চাকরি বলার আমি এরকম, আমার কিছু করার নেই। আমি জাস্ট গেছি, গিয়ে তুমি তোমার কাজটা করে দেবে। এখানে বাজে ব্যবহার করার কি আছে? উনি আসলে ভাবেন যে উনি সরকারি চাকরি করেন বলে উনি মাথা কিনে নিয়েছেন। এটা অনেক সময় আমাদের স্কুলের টিচারদেরও এই ধরনের জিনিস ছিল যে সরকারি চাকরি করেন বলে ওনাদের মাথা কিনে দিয়েছে, আমাদের চাকরি যাবে না। তাই যে বাং-বুং পড়িয়ে যা কিছু পড়িয়ে চলে যেত, কোনো কিছু বাজে ব্যবহার করত। যাই হোক, আমার এই বাজে ব্যবহার শোনার অভ্যাস আছে। কিন্তু আমার বাবার শোনা অভ্যাস ছিল না। আমার বাবা শুনলেন আরকি। যাই হোক, তারপরে আমি সবে বেরোতে যাবো। অত্যন্ত হতাশ মনে বেরোতে গেলাম। এবারে দেখি একটা ছেলেকে, বখাটে টাইপের ছেলে। কিছু মানে জীবনে কোনোদিন বাবার জন্মে ইডব্লিউএস শোনেনি না।
ইডাব্লিউএস নাম শুনে নিয়ে একটা কোথাকার কোন ছেলে ঢুকলো, ঢুকে বললো ম্যাডাম আমার ইডাব্লিউএসটা হচ্ছে, প্রথমে দেখলো, হ্যাঁ তোমার হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে তুমি নিয়ে চলে যাও। আমি এবারে যেই বেরোলো আমি তাকে ধরলাম, ছেলেটাকে ধরলাম, যে যে ছেলেটা বয়সটা প্রায় একই। আমি জিজ্ঞাসা করলাম যে যে তুমি ইডাব্লিউএস করেছো, কী কী ডকুমেন্ট জমা দিয়েছো? এবারে ও ডকুমেন্ট শুনে ওর আমি এমন ভাব করলো যে ডকুমেন্ট ওয়ার্ডটাই ও কোনো দিন শোনেনি। ডকুমেন্ট তো দূরের কথা, ইডাব্লিউএস এর জন্য কোন কোন ডকুমেন্টস জমা দিতে হয় এগুলো তো দূরের কথা, ডকুমেন্ট ওয়ার্ডটাই কোনো দিন শোনেনি। সে তোতলাচ্ছে তারপরে রীতিমতো। তারপরে আমি বললাম যে তুমি কি এর আগে এসেছিলে? না আমি এর আগে আসিনি, প্রথমে বললাম। আমি বললাম যে তাহলে তোমার 1 ঘন্টার মধ্যে কী করে হয়ে গেল? 1 ঘন্টার মধ্যে কী করে হয়ে যাবে বললেন উনি। এবারে তারপরে ছেলেটা বললো না আমি এসছি বলে পালিয়ে গেল। ছেলেটা পালিয়ে গেল লাস্টে, মানে ভয় পালিয়ে গেল। এবং আমি বুঝে গেলাম বাকিটা ব্যাপারটা, তো আপনারাও বুঝতে পারছেন নিশ্চয়ই, যারা শ্রোতা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর পেছনে কী ছিল। নিশ্চয়ই আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে ওর পেছনে তার একটা হাত ছিল। ব্যাস, ঢুকিয়ে দিয়েছে 1 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যাবে। আর আমি জেনুইন ক্যান্ডিডেট, আমি একজন জেনুইন, আমি কোনো টাকা দিইনি, আমার কোনো নেই বলে, আমাকে করতে দেবে না। আমাকে করতে দিল না তো দিলই না। লাস্টে কোনো রকম কোনো সহযোগিতা করলো না, কথা বলতে দিল না, মানে করলো না তো করলোই না। মানে জেনুইনদের ওনারা এই পশ্চিমবাংলায়, তখন পরে আমি বুঝলাম যে এই পশ্চিমবাংলায় জেনুইন ক্যান্ডিডেটসদের কোনো দাম নেই। এটা খুব হার্শ রিয়েলিটি, বলতে বাধ্য হচ্ছি। এই পশ্চিমবাংলায় জেনুইন ক্যান্ডিডেটসদের কোনো দাম নেই। আমি জেনুইন ক্যান্ডিডেটস বা যারা সৎ পড়াশোনায়, তারা বলবো যে বাইরের স্টেটে যান, বাইরের স্টেটে যান, কারণ এখানে যে শিক্ষা নেই। চাকরি তো নয়, যে 26,000 চাকরি ছিল ওটাও মুখ্যমন্ত্রী খেয়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রী 26,000 চাকরি খেয়ে নিলেন চুরি করে। যাই হোক, এই বিষয়ে পলিটিক্যালি ঢুকছি না, কারণ আমার এখানে অনেকে কাউন্টার করতে পারে। কিন্তু আমি বলতে চাইছি যে আমি যে একজন জেনুইন ক্যান্ডিডেট, তারপরে আমাকে কিছুদিন আগে ক্যাটাগরি আপগ্রেডেশনে আমাকে জেনারেল দিতে হলো। জেনারেল ইডাব্লিউএস ছিল না, জেনারেল দিতে হলো। কেন? আমি তো একজন, আমার খুব খারাপ লেগেছিল। আমি বাড়িতে এসে প্রায় কেঁদে ফেলেছিলাম রীতিমতো। আমার খুব কষ্ট হচ্ছিল যখন জেনারেল ইডাব্লিউএস থেকে জেনারেল দিতে হলো। কারণ আমি তো একজন জেনুইন ক্যান্ডিডেট, আমি কেন জেনারেল দেবো? আমি জেনারেল ইডাব্লিউএস কেন দেবো না? আমি কেন জেনারেল দেবো? আমি কেন জেনারেল দেবো? কিন্তু এটা আমি বুঝতে পারলাম যে এটা পশ্চিমবাংলায় তো জেনুইনদের কোনো দাম নেই, বা সতেদের কোনো দাম নেই। অসতেদেরই ব্যবসা, এবং অসৎরাই মাথা তুলে দাঁড়িয়ে আছে। অসৎরাই 15 বছর ধরে শাসন করে যাচ্ছে। যাই হোক, আমারও পশ্চিমবাংলার প্রতি ধীরে ধীরে ঘেন্না ধরে গেছে আর কি। এবং আমি আর কিছুদিন হয়তো আমিও টার্গেট নিয়ে আছি যে কোনো রকমের কোনো মতে বাইরে যাব, কোনো মতে বাইরে যাব। আর আমার পশ্চিমবাংলায় থাকা যাচ্ছে না, কারণ জেনুইনদের কোনো দাম নেই, জেনুইন ক্যান্ডিডেটসদের কিচ্ছু নেই। এভাবে চলতে পারে না। তাই আমি বেরিয়ে যাব, কারণ তাদেরকে বের করা যাবে না। তাদেরকে হাজার দুর্নীতি, হাজার চুরি করলেও তারা থেকে যাবে, কারণ অসৎদেরই দুনিয়া। কিন্তু আমি এখান থেকে, আমি এর সাথে এই রূপে আমি থাকবো না, আমি বেরিয়ে যাব। তাও তোমরা জানাও যে তোমরা কেমন লাগলো ভিডিওটা, এবং তোমাদের মতামত কি। আমি কি কোনো অন্যায় করেছি? আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, সেটাও আপনারা কমেন্ট করে জানান। বা আমার কোনো ভুল হয়ে থাকলে সেটাকে জানান। বা এই যে আমি জেনুইন ক্যান্ডিডেট হওয়ার সত্ত্বেও আমি কেন ইডাব্লিউএস সার্টিফিকেটটা পেলাম না, আমি ইডাব্লিউএস এর যে এলিজিবল থাকা সত্ত্বেও ইডাব্লিউএস সার্টিফিকেট কেন পেলাম না, তার জন্য মানে তার কারণটাও যদি আপনারা জানেন, বা কিছু, সেটাও আপনারা জানান। এবং আমি তো জানি যে এটা শুধু তো আমার সাথে হয়নি, আমার মতো আরও অনেক স্টুডেন্টদের সাথে হয়েছে। আমি তাদেরকে একটাই কথা বলবো যে নিজের কাজে সৎ থাকো। কে কী করলো, কারণ এগুলো জীবনে এক একটা ফেজ। এটা হবে, এটা পশ্চিমবাংলা। এখানে জেনারেলদের, এখানে সতেদের কোনো দাম নেই। এটা পশ্চিমবাংলায় সতেদের কোনো দাম নেই। বাইরে যাও, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে যাও, সুন্দর সুন্দর থাকবে, ওখানে সৎ মানুষদের দাম আছে। এখানে পশ্চিমবাংলায় নেই। পশ্চিমবাংলায় সব অসৎদের দুনিয়া। পশ্চিমবাংলায় সব অসৎরাই রাজত্ব করছে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, আপনারাও কমেন্ট করে জানান যে আপনাদের মতামত কি। এটা কি উচিত ছিল, নাকি এটা আমার মতো জেনুইন ক্যান্ডিডেটসদের সাথে হওয়া উচিত ছিল কি উচিত ছিল না, বা আপনাদের মতামত কি, বা যে সমস্ত স্টুডেন্ট যাদের সাথে এগুলো হয়েছে সেটাও জানান যে আপনাদের অভিজ্ঞতা কী, বা তোমাদের অভিজ্ঞতা কী, যে তোমাদের সাথেও এরকম কিছু হয়েছে কি না, সেটাও তোমরা কমেন্ট করে জানাও। আর আমি দিন শেষে একটাই কথা বলি যে ভেঙে পড়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ আমি মনে করি যে জীবনে এরকম ফেজ আসবে এবং চলেও যাবে। আজকে আমাকে দিলে কি হতো, ইডাব্লিউএস সার্টিফিকেটটা দিলে কি হতো, কিন্তু কিছুই হতো না। কিন্তু তারা দিল না, তাতে কি আমি মরে যাব, বা তাতে কি আমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে? না, আমার বিশাল বড় ক্ষতি হবে না, তাতে আমার বিশাল বড় ক্ষতি হবে না। আজকে আমাকে আটকাতে পারলো, আমাকে জীবনের দৌড়ে আটকাতে পারবে না। তাদের মাথাটা নিচু হলো, দোষটা তাদের। যে গভর্নমেন্ট আছে তাদের দোষ, তাদের ব্যর্থতা, তাদের মাথাটা নিচু হলো। আজকে আমার মাথাটা নিচু হলো না। কিন্তু
সবার সামনে, মানুষের সামনে তাদের মাথাটা নিচু হলো, এক এক করে সব স্টুডেন্টরা কিন্তু খেপছে। এটা ভাবা উচিত। তাই আমি আবারও বলছি যে ভেঙে পড়ার কিছু নেই, যাদের সাথে হয়েছে ভেঙে পড়ার কিছু নেই। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এবং আমার এরকম যদি আরও ভিডিও পেতে চান লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনারা দেখি যে সাবস্ক্রাইব না করেই চলে যান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, যাতে চ্যানেলটা আরও বড় হয় এবং আমি যেন আরও বড় ফ্যাক্টস বা আরও ফ্যাক্টস আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।